বন্ধুরা, আজকের ক্লাসে আমরা সরল অণুবীক্ষণ যন্ত্র অর্থাৎ সিম্পল মাইক্রোস্কোপ নিয়ে কাজ করব। তো সরল অণুবীক্ষণ যন্ত্র পড়ার আগে আমরা জেনে নিই অণুবীক্ষণ যন্ত্র অ্যাকচুয়ালি কী করে। বীক্ষণ মানে দেখা, আর অণু মানে তো বুঝতেই পারছো ছোট ছোট জিনিস যেগুলো আছে। সো অণুবীক্ষণ দ্যাট মিন্স ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে দেখার জন্য, বড় করে দেখার জন্য যে যন্ত্রটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র। আর সবচেয়ে প্রকৃষ্ট সরল অণুবীক্ষণ যন্ত্রের উদাহরণ হচ্ছে আমাদের এখানে দেখতেই পাচ্ছ একটা ম্যাগনিফাইং গ্লাস আছে সেটা। এটার মাধ্যমে আমরা যদি কোনো একটা ছোট বস্তু, যেমন ধরো একটা ম্যাগনিফাইং গ্লাস একটা ছোট পোকার সামনে যদি ধরি, তাহলে এই পোকার আকৃতিটাকে অনেক বড় করে আমরা দেখতে পাবো। তো আজকে ক্লাসে আমরা জানবো সরল অণুবীক্ষণ যন্ত্রের কার্যনীতি, কিভাবে সেটা কাজ করে, আর এটা নিয়ে ফর্মুলা আর এই রিলেটেড কিছু ম্যাথ। তো চলো আমরা শুরু করি। তো একটা সরল অণুবীক্ষণ যন্ত্র অ্যাকচুয়ালি কি, আমরা তো দেখলাম ম্যাগনিফাইং গ্লাস। ইনফ্যাক্ট বায়োলজি ল্যাবে তোমরা প্র্যাকটিক্যাল খাতা যখন করো তখন প্রথম পেজেই কিন্তু প্রায়ই সরল অণুবীক্ষণ যন্ত্রের ফিগারটা তোমাদের আঁকতে হয়। তো যেই শেপেরই হোক না কেন সরল অণুবীক্ষণ যন্ত্রটা, এটা আসলে মেইন উপাদানটা কি? মেইন উপাদান হচ্ছে এটার মধ্যে একটা উভত্তল লেন্স থাকে এরকম করে। এই উভত্তল লেন্সটাই হচ্ছে এটার মেইন উপাদান। এই উভত্তল লেন্সটা কিভাবে কাজ করে সেই কার্যনীতিটা আমরা ফিগারের মাধ্যমে দেখব। মাঝে মাঝে এই প্রশ্নগুলো এসে থাকে যে সরল অণুবীক্ষণ যন্ত্রের ক্রিয়ানীতিটা দেখাও, তখন তোমাদের একটা ফিগার এঁকে দিতে হবে, যেটা আমি এখন তোমাদের শিখাবো। সো তোমরা কি করবে, একটা সরল অণুবীক্ষণ যন্ত্র আঁকবে, এটার প্রধান অক্ষটা টানবে, আর এটার সামনে একটা বস্তু রাখবে। আমি এখানে ত্রিভুজ আকৃতির একটা বস্তু রাখলাম। সো ত্রিভুজ আকৃতির একটা বস্তু রাখবে, আর এই বস্তুটা ইচ্ছা মতন জায়গায় রাখলে হবে না। এই বস্তুটা আমাদের রাখতে হবে কিসের মধ্যে? আলোক কেন্দ্র আর ফোকাস দূরত্বের মধ্যে। সো আমরা এটাকে দূরে কোথাও রাখবো না, এটাকে লেন্সটার কাছাকাছি রাখবো। তো আমরা একটা জায়গায় চোখ রেখে একপাশে বস্তুটাকেই তো দেখব। সো আমরা যেটা করব সেটা হচ্ছে বস্তুটার শীর্ষ থেকে, এটা হচ্ছে বস্তুটার শীর্ষবিন্দু, এটা হচ্ছে বস্তুটার পাদবিন্দু। তো বস্তুটার শীর্ষ থেকে আমরা দুইটা রেখা টানবো। দুইটা রেখা কীরকম হবে? একটা হবে প্রধান অক্ষের সমান্তরাল, আর আরেকটা যাবে আলোক কেন্দ্র দিয়ে, ঠিক একটু আগেও দেখেছিলে এইরকম করে। সো যেটা প্রধান আলোক কেন্দ্র দিয়ে যাবে, অর্থাৎ এই পয়েন্ট দিয়ে যেটা গমন করছে আলোক কেন্দ্র যদি এটা হয়ে থাকে, সেইটার কোনোরূপ বাঁকবে না, অর্থাৎ এটা সোজাসুজি চলে যাবে, কারণ আলোক কেন্দ্রের বৈশিষ্ট্যই এটা, এর মধ্যে দিয়ে আপতিত আলোক রশ্মিগুলা দিক পরিবর্তন না করে সোজাই চলে যাবে। অর্থাৎ আলোক কেন্দ্র দিয়ে যেটা যাবে সেটা একদম সোজা স্কেল দিয়ে টেনে দিবে, আর যেটা প্রধান অক্ষের সমান্তরালে যাবে সেটা একটা সার্টেন দূরত্ব পর্যন্ত যে তারপরে সেটা বেঁকে যাবে। কেন বেঁকে যাবে আমরা জানি। এটা কি লেন্স? এটা উত্তল লেন্স বা অভিসারী লেন্স। আর অভিসারী লেন্সে যদি সমান্তরাল রশ্মি আপতিত হয়, যেমন এইটা কি করে? অভিসারী রশ্মিতে পরিণত হয়। অভিসারী রশ্মি দ্যাট মিনস এটা মিলে যাবে ওখানে কোথাও, আর ওখানে কোন পয়েন্টটাতে মিলে এটা আমরা জানি, এটা হচ্ছে ফোকাস বিন্দুতে মিলে, রাইট? সো আমরা যেটা সমান্তরালে যাবে সেটা এটার ফোকাস বিন্দু দিয়ে বের হয়ে যাবে, আর যেটা আলোক কেন্দ্র দিয়ে যাবে সেটা সোজাসুজি কোনোরূপ না বেঁকে চলে যাবে। সো এই দুইটা রে তো গেল। এই দুইটা রে কি সামনে কোথাও যে মিলিত হবে? চিন্তা করে দেখো, মিলিত হবে না। কিন্তু এটা যদি দূরে থাকতো, এই বস্তুটা যদি ও আর এফ এর মধ্যে না থেকে এই বস্তুটা যদি দূরে থাকতো তাহলে হয়তো মিলিত হতো, বাট এই বস্তুটা ও আর এফ এর মধ্যে থাকলে এটা কয় নাম্বার জোনে পড়ে? আমরা পড়েছি বস্তু 1 নাম্বার জোনে আছে। আর 1 নাম্বার জোনে থাকলে বিম্ব কয় নাম্বার জোনে গঠিত হয়? আমরা টেকনিকের ক্লাসটাতে পড়েছি ভি ইকুয়াল টু 8 - ইউ, দ্যাট মিনস 8 - 1, তার মানে 7 নাম্বার জোনে গঠিত হয়। আমরা টেকনিকের ক্লাসটা থেকে এটা দেখতে পারি। সো এটার জন্য বিম্ব 7 নাম্বার জোনে গঠিত হবে। 7 নম্বর জোনটা কোথায় ছিল? যেই পাশে বস্তু সেই পাশেই ছিল। তোমরা মনে করে দেখো আগের ক্লাসটা। সো আমরা দেখতেই পাচ্ছি এখানে আলোক রশ্মিগুলো সামনে মিলছে না, সো আমরা তাদেরকে পেছনের দিকে বাড়িয়ে দিলাম, অর্থাৎ বস্তু যেই পাশে আছে সেই পাশেই বিম্ব গঠিত হয়েছে। সো তোমরা টেকনিকের ক্লাসটা দেখে নিলে তোমাদের জন্য জিনিসটা বুঝতে আরও ইজিয়ার লাগবে। সো আমরা আলোক রশ্মিগুলো সামনে মিলছে না তাই পেছনের দিকে বাড়িয়ে দিলাম। সো শীর্ষবিন্দু থেকে আগত আলোক রশ্মিগুলো যেহেতু মিলছে না, তাই তাদেরকে পেছনের দিকে বাড়িয়ে দিলে তারা যেই বিন্দুতে মিলিত হচ্ছে সেটাকেই আমরা বলবো বিম্বের শীর্ষ। আমরা যেহেতু বস্তুর শীর্ষ থেকে এঁকেছি, বস্তুর শীর্ষের প্রতিসরিত রশ্মিগুলো যেখানে মিলিত হয় সেটা হচ্ছে বিম্বের শীর্ষ। তারপরের কাজ তো সিম্পল, এখান থেকে বস্তুটা যেরকম শেপের, এইখান থেকে বস্তুটা সেই রকম শেপেরই আমরা এঁকে দিব। প্রপোর্শনেটলি আঁকবো, যেমন এখানে যতটুকু হাইট নামতে যেয়ে যতটুকু মোটা হয়েছে, এইখানেও ততটুকু হাইট নামতে যেয়ে তার
সমানুপাতিক হারে মোটা হতে হবে, এমন না যে এটা চিকন হয়ে যাবে বিম্বটা। বিম্বের শেপ কিন্তু একই থাকবে, খালি বিবর্ধিত হবে, বড় হবে। তার মানে তোমরা বুঝতেই পারছো এখানে বোঝার জিনিস কি কি। বোঝার জিনিস হচ্ছে আমরা প্রথমত বস্তু রাখি কোথায়, সরল অণুবীক্ষণ যন্ত্রে কোনো জিনিসকে বড় করে দেখতে চাইলে বস্তু রাখি ও আর এফ এর মাঝখানে। এগুলো কিন্তু পয়েন্ট করে নাও, তোমরা লিখে নাও। বস্তু রাখি ও আর এফ এর মাঝখানে। আর বিম্ব গঠিত হয় কোথায়? বিম্ব গঠিত হয় যেই পাশে বস্তু আছে লেন্সের সেই পাশেই বক্রতার কেন্দ্রের বাইরে, এটা বললেও চলে বা শুধু সেই পাশে বললেও চলে। আর এই যে বিম্বটা গঠিত হলো, এই বিম্বের বৈশিষ্ট্য কীরকম একটু আলোচনা করি। তো প্রথমতই দেখতেই পাচ্ছ এই বিম্বটা কি বিবর্ধিত। সরল অণুবীক্ষণ যন্ত্রে যে বিম্বটা আমরা পাবো সেই বিম্বটা বিবর্ধিত, দেখতেই পাচ্ছ। এই বিম্বটা কি সৎ বিম্ব না অসৎ বিম্ব? চিন্তা করে বলো তো। এই বিন্দুর সাপেক্ষে আলো যাচ্ছিল কোথায়? ডান দিকে। আর বিম্বটা গঠিত হয়েছে কোথায়? বাম দিকে। আর আমরা জানি আলো যদি ডান দিকে যায় আর বিম্ব যদি বাম দিকে গঠিত হয়, তাহলে ভি এর সাইন নেগেটিভ আসে। ভি এর সাইন নেগেটিভ আসার অর্থ হচ্ছে বিম্বটা অসৎ বিম্ব। তার মানে এই বিম্বটা গঠিত হয়েছে অসৎ বিম্ব। তাহলে সরল অণুবীক্ষণ যন্ত্রের যে বিম্বটা গঠিত হচ্ছে সেটা অসৎ, সেটা বিবর্ধিত। আর এটা সোজা না উল্টা দেখে বলো। সো দেখাই যাচ্ছে এটা সোজা, তার মানে বিম্বের প্রকৃতিটা কীরকম? সোজা বিম্ব। তার মানে কয়টা কথা বললাম? সোজা, অসৎ আর বিবর্ধিত। সো আমাদের এই পয়েন্টসগুলো কিন্তু এমসিকিউতে ভালোই কাজে লাগবে। সো এগুলো কিন্তু নিজেদের মনে রাখতে হবে। সো এগুলো লিখে রাখো এর জন্য আমার লেকচার থেকে। আর এইখানে যে বিবর্ধিত হলো, সো বিবর্ধনের রাশিমালাটি কি, এটার জন্য আমরা ফর্মুলা সরাসরি মুখস্থ করব। এগুলো ডিরাইভ করা যায়, বাট আমাদের বইতে ডিরাইভেশন নেই। সো আমিও এখানে ডিরাইভেশন দেখাচ্ছি না। সো আমরা ফর্মুলাতে চলে আসি। সো সরল অণুবীক্ষণ যন্ত্রের কাজই হচ্ছে বিবর্ধিত করে দেওয়া বস্তুটাকে, বস্তুর বিম্বের আকৃতিটাকে। সো বিম্বের আকৃতিটাকে বিবর্ধিত হলে বিবর্ধনের মান অবশ্যই একের থেকে বেশি হবে। তাই দেখো বিবর্ধনের ফর্মুলাটা কীরকম? 1 + v/f। তার মানে এখানে 1 + সামথিং, তার মানে এম এর ভ্যালুটা কিন্তু অবশ্যই এক থেকে বড় কিছুই হচ্ছে। তার মানে কি কি লাগে বিবর্ধনের রাশিমালাটা জানার জন্য? জাস্ট দুইটা জিনিস লাগে। বিম্বের দূরত্ব কোথা থেকে? আলোককেন্দ্র থেকে, মানে এই দূরত্বটা তোমার লাগবে। এই দূরত্বটা আলোককেন্দ্র থেকে বিম্বের দূরত্ব, এতটুকু দূরত্বটা লাগবে ভি। আর কি লাগবে? আর লাগবে হচ্ছে ফোকাস দূরত্বটা। এখন লেন্সের ফোকাস দূরত্ব কোনটা নিবে? অবশ্যই দ্বিতীয় ফোকাস দূরত্বটা নিবে। তাহলে তুমি যদি বিম্বর দূরত্ব জানো আলোককেন্দ্র থেকে আর ফোকাস দূরত্বটা জানো, তাহলেই কিন্তু তুমি বিবর্ধনের মানটা পেয়ে যাবে। সো আমরা এই ফর্মুলাটা দিয়ে বিবর্ধনের মান কিন্তু ইজিলি বের করে ফেলতে পারবো। আর আমরা সাধারণত একটা কথা বলে থাকে, যেটা নবম দশম শ্রেণীতে আমি আসলে ব্যাখ্যা করে পড়াবো, যেটা হচ্ছে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব, যেটা অলরেডি তোমরা জানো হয়তো। সেটা কি? সেটা হচ্ছে আমরা কিন্তু খেয়াল করে দেখো, তুমি যদি কোনো বস্তুকে দেখতে চাও, তুমি যদি বস্তুটাকে চোখের খুব কাছাকাছি নিয়ে আসো, তাহলে কিন্তু তাকে তুমি ঘোলা দেখবে, বড় দেখবে বাট ঘোলা দেখবে। তুমি যদি তাকে দূরে নিয়ে যাও তাহলে স্পষ্ট দেখবে বাট ছোট দেখবে। এমন একটা কাছাকাছি ডিস্টেন্স আছে, আমাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা হতে পারে এটা। এমন একটা কাছাকাছি ডিস্টেন্স আছে যেই ডিস্টেন্সে আমি তাকে সর্বাপেক্ষা বড় আর সবচেয়ে স্পষ্ট দেখব। সেই ডিস্টেন্সটাকেই আমরা বলি স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব। এটাকে ডি দিয়ে প্রকাশ করা হয়। আর তোমরা জানো যাদের চোখ সুস্থ স্বাভাবিক আছে তাদের ক্ষেত্রে এই দূরত্বর ভ্যালুটা হচ্ছে 25 সেন্টিমিটার। সো এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। সুস্থ স্বাভাবিক চোখের জন্য স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার। আর আমরা যদি একটা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে একটা ছোট বস্তুকে বড় দেখতে চাই আর সবচেয়ে স্পষ্ট দেখতে চাই, তাহলে আমাদেরকে এমনভাবে বিম্বটা গঠন করাতে হবে যেন আমাদের চোখ থেকে, এটা কিন্তু অবশ্যই চোখ থেকে বিম্বের দূরত্বটা কার সমান হয়? ডি এর সমান হয়। মানে আমরা এইটা চাই যে এই দূরত্বটা যেন ডি এর সমান হয়। এখন কেউ যদি চোখটাকেই এইখানে রাখো, মানে একদম লেন্সের কাছাকাছি রাখো, তাহলে আমরা বলতে পারি ভি = ডি। মানে তুমি যদি চোখটাকেই একদম লেন্সের কাছাকাছি থাকে, একদম লেন্স বরাবর থাকে, মানে একদম কাছে থাকে, তাহলে আমরা বলতে পারি আমরা বিম্বটা গঠন করতে চাচ্ছি, মানে আলোক কেন্দ্র থেকে এই দূরত্বটাকে ডি বানাতে চাচ্ছি। এমনি দুইটা কেস হতে পারে। আমরা যদি চোখ এখানে রাখি তাহলে তো এতটুকুই, যাহাই ভি তাহাই ডি। তো সেই ক্ষেত্রে আমার যে ফর্মুলাটা বিবর্ধনের, সেই বিবর্ধনের ফর্মুলাটাকে আমরা এইরকম লিখতে পারি, m = 1 + d/f। যে এটা কখন? এটা যদি চোখটাকে আমরা লেন্স বরাবর রাখি, একদম লেন্সের মধ্যে রাখি, তাহলে আমরা বলতে পারি ও থেকে যে বিম্বের দূরত্বটা, মানে ভি আর ডি সেম, কারণ চোখ একদম ওতেই আছে বলতে গেলে, একদম কাছাকাছি। আবার কেউ যদি দূরে থেকে দেখে, একটু দূরে থেকে দেখে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। তখন এই জিনিসটার মধ্যে দুইটা জিনিস থাকবে। যেমন এইটার ক্ষেত্রে যদি চোখটা দূরে থাকে, আমার যেখানে ছবিটা আঁকা, তো সেই ক্ষেত্রে ডি = দাঁড়াবে ভি + এ, যেখানে এ বোঝাচ্ছে কি? এ বোঝাচ্ছে এই ডিস্টেন্সটা।
এই ডিসটেন্সটা কি? এই ডিসটেন্সটা হচ্ছে লেন্সের আলোক কেন্দ্র থেকে তোমার চোখটা কতটা দূরে আছে এটাকে এ দিয়ে প্রকাশ করছি। সো আমরা যদি চোখটা একদম লেন্সের উপরে থাকে তাহলে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব সরল অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের ফর্মুলা হিসেবে। আর যদি লেন্স হতে চোখটা এ দূরত্বে অবস্থান করে তাহলে আমরা ডি এর জায়গায় কি লিখব? ডি ইকুয়াল টু ভি প্লাস এ, যেটা এখানে লিখেছি ডি ইকুয়াল টু ভি প্লাস এ। আমি তোমাদের সুবিধার জন্য এটা এখান থেকে মুছে অন্য জায়গায় লিখে দেখাই, তাহলে তোমাদের চিহ্নগুলো বুঝতে সুবিধা হবে। দুইটা কেস ওয়ানটা আমি লাল কালার দিয়ে আঁকছি। কেস ওয়ানটা চোখ যদি একদম লেন্সে থাকে তাহলে যাহাই ভি তাহাই ডি, যেটার ফর্মুলা হচ্ছে এইটা। আর নীল কালার দিয়ে এটা উপরে এঁকে দেখাচ্ছি। সো নীল কালার দিয়ে দেখাচ্ছি যদি চোখটা দূরে থাকে, মানে এখন যে ছবিটা আঁকা আছে, তাহলে এই পুরাটা ডি, আর ডি ইকুয়াল টু আসলে ভি আর এ এর যোগফল, কেননা এতটুকু দূরত্বটাকে আমি বলছি এ, আর এতটুকু দূরত্বটা সেই ক্ষেত্রে হচ্ছে আমার ভি। তো এই কেসটার জন্য আমার ফর্মুলাটা কি? এই কেসটার জন্য আমার ফর্মুলাটা হচ্ছে এটা। কিভাবে এটা আসলো বুঝতেই পারছো, ডি ইকুয়াল টু ভি প্লাস এ। তাহলে ভিকে এক পাশে রেখে বাকি সব অন্য পাশে পাঠালে কি লিখতে পারি? ডি মাইনাস এ। তাহলে ফর্মুলা দাঁড়াচ্ছে এরকম, ভি এর জায়গায়, এটা তো মেইন ফর্মুলা, এই মেইন ফর্মুলাটার ভি এর জায়গায় আমরা লিখে ফেললাম ডি মাইনাস এ, যেখানে ডি এর পরিচয় হচ্ছে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব, আর এ এর পরিচয় হচ্ছে কি? লেন্স থেকে চোখটা কত দূরে অবস্থিত। সো আমরা তাহলে কয়টা ফর্মুলা পেলাম সরল অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন নির্ণয়ের জন্য? দুইটা ফর্মুলা পেলাম, এম ইকুয়াল টু 1 প্লাস ডি বাই এফ অথবা এম ইকুয়াল টু 1 প্লাস ডি মাইনাস এ বাই এফ। মাথায় রাখবে যে কোনো বিবর্ধন ইকুয়াল টুই কিন্তু লিখতে পারি, ফর্মুলা যেটাই হোক। এইটার কিন্তু প্রত্যেকের একটা কমন ফর্মুলা আছে, সেটা ইকুয়াল টু কি? বিম্বের আকৃতি ডিভাইড বাই বস্তুর আকৃতি। সো আমরা এই ফর্মুলাগুলো তো শিখলামই শুধু সরল অণুবীক্ষণ যন্ত্রের জন্য, আর এগুলো ইকুয়াল টু কিন্তু লেখা যায় বিম্বের আকৃতি ডিভাইড বাই বস্তুর আকৃতি। দ্যাট মিনস এই ত্রিভুজের হাইট যদি দেওয়া থাকে আর এই ত্রিভুজের হাইট যদি জানতে চায়, তাহলে কিন্তু তুমি এই ফর্মুলাগুলো কাজে লাগিয়ে প্রথমে এম বের করবে, তারপরে এম ইকুয়াল টু এই ত্রিভুজের হাইট মানে বিম্বের আকৃতি ডিভাইড বাই বস্তুর আকৃতি দিয়েও এইটার আকৃতি জানা থাকলে এম এর মান আর এইটার মান থেকে তুমি কিন্তু এইটার হাইটের মানও পেয়ে যাবে। সো চলো আমরা ম্যাথ করে ফেলি। সো এখানে একটা ম্যাথ দেওয়া আছে, একটি সরল অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন 3, স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব 25 সেন্টিমিটার হলে ওই যন্ত্রে ব্যবহৃত লেন্সের ফোকাস দূরত্ব কত? তো এখানে আমার বিবর্ধনের মান দেওয়া আছে কত? 3, মানে এম ইকুয়াল টু দেওয়া আছে আমার 3। আর জানতে চাওয়া হয়েছে স্পষ্ট দর্শনের আর দেওয়া আছে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব ওই মানুষটার ক্ষেত্রে 25 সেন্টিমিটার। এটা কিন্তু না বলে দেওয়া থাকলেও বাই ডিফল্ট এটা ধরতে হবে, কারণ সুস্থ স্বাভাবিক চোখের ক্ষেত্রে এটা 25 সেন্টিমিটার মান। আর ব্যবহৃত লেন্সের ফোকাস দূরত্ব জানতে চাওয়া হয়েছে। এখানে কিন্তু খেয়াল করে দেখো, চোখটা লেন্সের ওপরে আছে নাকি লেন্স থেকে দূরে আছে সেটা বলা নাই। যদি এরকম প্রশ্ন থাকে তাহলে তোমার বাই ডিফল্ট ধরে নিতে হবে চোখটা লেন্সের ওপরেই আছে, মানে এই ফর্মুলাটা ইউজ করতে তুমি পারো। এম ইকুয়াল টু 1 প্লাস ডি বাই এফ, এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি, কেননা আমার বলা নাই চোখ কত দূরে আছে লেন্স থেকে, তখন আমরা ধরেই নিব চোখটা লেন্সের ওপরেই আছে। সো আমরা এই ফর্মুলাতে এম এর ভ্যালু 3 বসালে, ডি এর ভ্যালু 25 বসালে এখানে কিন্তু এফ এর ভ্যালুটা আমরা পেয়ে যাব। আর ডি এর ভ্যালুটা যদি সেন্টিমিটারে বসাই আমরা এফ এর ভ্যালুটাও সেন্টিমিটারে পাবো। সো এই ফর্মুলাটা থেকেই কিন্তু এই ফর্মুলাটা এসেছে পক্ষান্তর করে জাস্ট। সো আমরা এফটাকে এক পাশে রেখে বাকি সব অন্য পাশে করলে কিন্তু এরকম কিছু পাবো, ডি বাই এম মাইনাস 1। তাহলে এখানে ভ্যালুগুলো বসালাম, এটা সেন্টিমিটারে এসেছে কারণ ডি সেন্টিমিটারে বসানো হয়েছে। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম আমরা যেই সরল অণুবীক্ষণ যন্ত্রের লেন্সটা ব্যবহার করেছি সেই লেন্সটার ফোকাস দূরত্ব কত, অর্থাৎ দ্বিতীয় ফোকাস দূরত্ব কত, সেটা আমার এসেছে 12.5 সেন্টিমিটার। দ্যাট মিনস এই দূরত্বটা আমার 12.5 সেন্টিমিটার। এটা কিন্তু দ্বিতীয় ফোকাস দূরত্বটা, আর এটা হচ্ছে প্রথম ফোকাস দূরত্ব। সো আমার দ্বিতীয় ফোকাসটা আমরা পেয়েছি 12.5 সেন্টিমিটার। আর যদি সবগুলো বক্রতার ব্যাসার্ধ একই হয় তাহলে F1 F2 একই মান বিশিষ্টও হতে পারে। তো বন্ধুরা আজকের ক্লাসটা এ পর্যন্তই। পরের ক্লাসে আমরা জটিল অণুবীক্ষণ যন্ত্র নিয়ে কথা বলবো। আর জটিল অণুবীক্ষণ যন্ত্র নিয়ে কিন্তু আমাদের অনেক ম্যাথ প্রবলেম আসে বোর্ড পরীক্ষাগুলোতে। সরল অণুবীক্ষণ যন্ত্র নিয়ে সাধারণত এমসিকিউ টাইপের প্রবলেম আসে। সো আমরা জটিল অণুবীক্ষণ যন্ত্রের ক্লাসটা কিন্তু তত ভালো বুঝবো আগের ক্লাসগুলো যদি বেশি ভালো বুঝে এসে থাকি। তো ধন্যবাদ সবাইকে।